ময়নামতি কোম্পানি লিমিটেডের হিসাব শাখার দুইজন কর্মকর্তার 2018 সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। এই অঙ্কের ক অংশের সমাধান অর্থাৎ বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ আমরা পূর্বের ভিডিওতে করেছি। এখন আমরা খ অংশ অর্থাৎ জুন মাসে প্রতিষ্ঠানের বেতন বিবরণী প্রস্তুত করো এটি করব। এই অঙ্কটি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাবের অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই বেতন বিবরণী প্রস্তুত করতে বলছে, মনে রাখবে এই বেতন বিবরণী প্রস্তুত করার জন্য তিনটি বিষয় প্রথমেই লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে এই অঙ্কগুলো করার সময় সবসময় প্রতিষ্ঠানটির যে নাম দেয়া থাকবে এটি মুখ্য বিষয়। এরপর হচ্ছে কি করণীয়, এখানে করণীয় হচ্ছে বেতন বিবরণী প্রস্তুত এটি, এবং তারিখ এখানে বলছে 2018 সালের জুন মাসের। এই তিনটি মুখ্য বিষয় আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। তো এটি আমরা করার জন্য বেতন বিবরণী যেহেতু করব, তাহলে এখানে আমরা লিখে দিলাম যে কি লিখলাম দেখো, ময়নামতি কোম্পানি লিমিটেড যেটা প্রতিষ্ঠানের নাম। এরপর আমরা আমাদের করতে বলছে বেতন বিবরণী, তাহলে আমরা বেতন বিবরণী লিখলাম। এরপরে যে তারিখটি দেয়া থাকবে এখানে 2018 সালের জুন মাসের, এখানে আমরা লিখে দিলাম 2018 সালের জুন মাসের জন্য। এটি করার পর এটি হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আমরা যখন বেতন বিবরণী প্রস্তুত করব, যেহেতু রিফাত এবং ফাহিম এবং রিফাতের, এবং এখানে মোট টাকার আমরা আরেকটি কলাম অঙ্কন করে নিয়েছি। দেখো এটি করার জন্য এখন এই যে অঙ্কটি থাকে বেতন বিবরণী করার সময় মনে রাখবে এখানে যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে কিছু উপার্জন আছে এবং কিছু কর্তন আছে। অর্থাৎ এখানে ফাহিম এবং রিফাতের কিছু উপার্জন অর্থাৎ আয় আছে, এবং বেতন দেওয়ার সময় কিছু কিছু খাতে টাকা কেটে নেওয়া হয় সেটাও আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে তাদের উপার্জনের পরিমাণ নির্ণয় করা। তাহলে প্রথমেই লিখতে হবে তোমাদের উপার্জন সমূহ। আমরা লিখব উপার্জন সমূহ। এই উপার্জন সমূহর প্রথমেই লিখতে হবে আমাদের মূল বেতন। দেখো মূল বেতন লিখলাম। এখানে দেখো ফাহিমের মূল বেতন আছে কত টাকা, 18,000 টাকা। তাহলে আমরা ফাহিমের ঘরে লিখবো 18,000 টাকা। রিফাতের আছে হলো 16,000 টাকা, তাহলে 16,000 টাকা হচ্ছে রিফাতের বেতন। এরপরে কি আছে, আমরা আরেকটা ঘর দিয়েছি সেটা হচ্ছে মোট টাকা। মোট টাকাটা কি হবে, অর্থাৎ এই ফাহিমের 18,000 টাকা এবং রিফাতের 16,000 টাকা, এই দুটির যোগফল হচ্ছে এইখানে বসবে 34,000 টাকা। তাহলে মোট টাকা হচ্ছে এই পাশে যে তাদের টাকাটা আছে সেই টাকাটার যোগফল। এরপরে আছে কি দেখো, বলছে বাড়ি ভাড়া। এই যে বাড়ি ভাড়া আছে এটা কিন্তু তাদের মূল বেতন যে তাদের আছে, এই মূল বেতনের সাথে তারা বাড়ি ভাড়া পায়, তাহলে আমাদের লিখতে হবে বাড়ি ভাড়া। এখন এই বাড়ি ভাড়া বলছে কি দেখো, মূল বেতনের পার্সেন্ট, অর্থাৎ ফাহিম 50% এবং রিফাত 50%। তাহলে ফাহিমের মূল বেতন কত, 18,000 টাকা। এই 18,000 টাকার সাথে মূল বেতনের সাথে কি পাবে, বাড়ি ভাড়ার সুবিধা পাবে। কিসের কিসের ওপর, মূল বেতনের পার্সেন্ট 50%, তার মানে 18,000 টাকা যে মূল বেতন তার 50% পাবে সে বাড়ি ভাড়া ভাতা। তার মানে কত টাকা হচ্ছে, 9,000 টাকা। এবং রিফাতও পাবে 50%, তাহলে রিফাতের মূল বেতন কত টাকা, 16,000 টাকা। তাহলে রিফাতের 16,000 টাকার 50% কত টাকা হবে, 8,000 টাকা। এরপরে কি বলছে দেখো, চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতাও কিন্তু তাদের এই উপার্জনেরই অংশ, অর্থাৎ মূল বেতনের সাথে তারা চিকিৎসা ভাতাও পাবে, এই সুবিধাটাও তারা পাবে। তাহলে আমরা লিখলাম চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতাটা কি বলা আছে দেখো, এখানে ব্র্যাকেটে বলা আছে টাকা। তার মানে ফাহিম পাবে 1,500 টাকা, এখানে বলছে যে ফাহিম পাবে 1,500 টাকা। তাহলে আমরা ফাহিমের টাকা দিলাম 1,500 টাকা, এবং রিফাত পাবে 1,500 টাকা, তার মানে রিফাতও পাবে আমাদের 1,500 টাকা। তার এখন এই যে যোগফলটা কি দেখলাম, তাহলে এই পাশের যোগফল, তাহলে 9,000 এবং 8,000-এর যোগফল হচ্ছে আমাদের 17,000 টাকা, এবং 1,500 1,500 এবং 1,500 যোগফল হচ্ছে আমাদের 3,000 টাকা। দেখো চিকিৎসা ভাতা দিলাম। এরপর বলছে কি, মহার্ঘ ভাতা মূল বেতনের পার্সেন্ট, অর্থাৎ
মহার্ঘ ভাতা পাবে মূল বেতনের ফাহিম 20% এবং রিফাত পাবে 20%। তাহলে এখানে আমরা লিখব, কি লিখবো, সুবিধাটার নাম মহার্ঘ ভাতা। তাহলে মহার্ঘ ভাতা টাকার কলামে আসি, এখানে বলছে ফাহিম 20%, তার মানে ফাহিমের মূল বেতন কত টাকা? 18,000 টাকা। 18,000 টাকার 20% হচ্ছে কত টাকা? 18,000 টাকার 20% 3,600 টাকা। রিফাতের মূল বেতন 16,000 টাকা, 16,000-এর 20% হবে কত টাকা? 3,200 টাকা। তাহলে 3,600 এবং 3,200 এখানে যোগ করলে মোট টাকার পরিমাণ হবে 6,800 টাকা। এই যে আমরা এটা করলাম, এটা করার পরে এখন কি করতে হবে আমাদের? এই যে টাকাগুলো, এটি আমাদের এখন যোগ করতে হবে। এই টাকাগুলো কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। এটি যোগ করার জন্য আমরা সর্বশেষ যে টাকার কলামটি থাকে, এই সর্বশেষ টাকার কলামের নিচে আমাদের কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। একটা একটা আন্ডারলাইন করব, আন্ডারলাইন করার পরে আমরা এই টাকাগুলো যোগ করব। এখানে দেখো রিফাত অর্থাৎ ফাহিমের 18,000, 9,000, 1,500 এবং 3,600 এই টাকাটা যোগ করলে তার টাকার পরিমাণ হবে 32,100 টাকা। এরপরে আছে রিফাত 16,000 টাকা মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা পাবে 8,000 টাকা, চিকিৎসা ভাতা পাবে 1,500 টাকা এবং মহার্ঘ ভাতা পাবে 3,200 টাকা। সর্বসাকুল্যে সে বেতন পাবে 28,700 টাকা এবং এখানে 2 জনের মোট টাকার পরিমাণ হবে 60,800 টাকা। এটি হচ্ছে কি? এই 2 জন কর্মকর্তার কি মোট উপার্জন। এখানে এই 2 জন, এটি হচ্ছে তাদের মোট উপার্জন। তাহলে এটা লিখে দিলাম মোট উপার্জন। এখন এরপরে বলছে, দেখো এরপরে যে 3টা আছে, এটা হচ্ছে তাদের কর্তনের পরিমাণ। কর্তনে কি বলছে? ভবিষ্যৎ তহবিলে কর্তন হবে মূল বেতনের ফাহিমের 10%, রিফাতের 10%। তাহলে এখন আমরা এখানে যেমন উপার্জনগুলো আলাদা করে নিয়েছি, এখন আমরা এখানে কর্তন সমূহ লিখে দেবো যে কর্তন সমূহ। কর্তন সমূহের মধ্যে প্রথমটি আছে কি? দেখো ভবিষ্যৎ তহবিলে কর্তন। প্রথম যে কর্তনটার নাম সেটা হচ্ছে, এখানে কর্তন কথাটা কিন্তু স্পষ্ট বলা আছে। তাহলে কর্তন, ভবিষ্যৎ তহবিলে কর্তন কত টাকা হবে? ভবিষ্যৎ তহবিলে কর্তন হবে রিফাতের ফাহিমের 10%। তাহলে ফাহিমের 10% কত টাকা? 18,000 টাকার 10% হবে 1,800 টাকা। এটি হচ্ছে তাদের ফাহিমের ভবিষ্যৎ তহবিলে কর্তন। এরপরে কি বলছে? এরপরে আছে হলো রিফাত। রিফাতের মূল বেতন হচ্ছে 16,000 টাকা। রিফাতের ভবিষ্যৎ তহবিলে কর্তন হবে 10%, তার মানে কত? 1,600 টাকা। তাহলে 1,600 টাকা হবে তার কর্তনের পরিমাণ। এবং এখানে এই মোট যোগফলটা কি? সবসময় 1,800 এবং 1,600 এই দুটি টাকার যোগফল আমাদের এখানে দেখাতে হবে। এই দুটি টাকার যোগফল হচ্ছে আমাদের 3,400 টাকা। এটি কিন্তু হচ্ছে 2 জনের টাকার যোগফল। এরপরে আরেকটি কর্তন আছে, দেখো অগ্রিম বাবদ কর্তন। অর্থাৎ কি? এই অগ্রিম বেতন বাবদ, অগ্রিম বাবদ কর্তন মানে কি? তারা মাসের শুরুতেই বা যে কোনো সময় অগ্রিম বেতন গ্রহণ করছে, অর্থাৎ মাস শেষ হওয়ার আগেই, বেতন প্রদানের আগেই চলতি মাসের বেতন তারা গ্রহণ করেছে। সেটি যখন বেতন দেওয়া হবে তখন কি করে নেওয়া হয়? তখন ওই বেতন প্রদানের সময় তাদের অগ্রিম প্রদত্ত বেতনটাকে কেটে নেওয়া হয়। তাহলে এরূপ বেতন ফাহিম নিয়েছে 400 টাকা। তাহলে যখন আমরা ফাহিমকে বেতন দেব, প্রতিষ্ঠান যখন ফাহিমকে বেতন দেবে, তখন এই 400 টাকা তার কি কর্তন করবে, অর্থাৎ কেটে নিবে। তাহলে রিফাতের হচ্ছে ফাহিমের হচ্ছে 400 টাকা এবং রিফাত অগ্রিম বেতন নিয়েছে কত? 1,000 টাকা। তাহলে 1,000 টাকা। তাহলে এখন কি? এটা হচ্ছে মোট টাকার পরিমাণ। তাহলে 400 এবং 1,000 যোগ করলে হবে 1,400 টাকা। এরপরে কি আছে? আর একটি কর্তন আছে। কি বলছে? যৌথ বীমা তহবিলে কর্তন। তাহলে এখানে লিখবো আমরা, লিখতে হবে যে যৌথ বীমা তহবিল। যৌথ বীমা তহবিল, যৌথ বীমা তহবিলের টাকা বলা আছে এখানে। ফাহিম কত? ফাহিমের হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা। এরপরে রিফাত এর 100 টাকা। তাহলে মোট কত হবে? 200 টাকা। এখন কি করতে হবে? এখন আমাদের অনুরূপভাবে
এখানে আমরা কি করব, আন্ডারলাইন করব সর্বশেষ টাকাটার উপর আন্ডারলাইন করে দিলাম। করে দেওয়ার পর কি করব, এখন আমাদের যোগ করতে হবে। অর্থাৎ এই যে 1,800, 400 এবং 500 এটা টাকা যোগ করলে আমাদের মোট টাকার পরিমাণ হচ্ছে কত, 3,500 টাকা। এই তিনটি টাকা যোগ করলে 18,400, 100 হচ্ছে মোট টাকার পরিমাণ হচ্ছে 18,400, 2200 আর 2300। তাহলে তারপরে কি বলছে এখানে দেখো, আরেকটি বিষয় আছে যেটা আমরা বাদ দিয়েছি, সেটি হচ্ছে দেখো এখানে অগ্রিম বেতন আছে, কিন্তু এই অঙ্কে কিন্তু কর্তনের বিষয়টি বলা নাই। এখানে এই যে অগ্রিম বেতন বাবদ যে কর্তন আছে সেটি কিন্তু এই যে নিচে বলা ছিল, সেখানে আমাদের এটাও লিখতে হবে যে অগ্রিম বেতন বাবদ কর্তন। অগ্রিম বেতন বাবদ কর্তন আমরা অঙ্কের ক অংশে বের করেছি। কি ছিল দেখো, ফাহিম অগ্রিম বেতন বাবদ কর্তন হবে ফাহিমের 1,200 টাকা। ফাহিমের অগ্রিম বেতন বাবদ কর্তন হবে 1,200 টাকা, এবং রিফাতের অগ্রিম বেতন বাবদ কর্তন হবে 2,667 টাকা। তাহলে দুইজনের মোট কর্তনের পরিমাণ হবে 3,867 টাকা। এটি হচ্ছে তাদের। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা তাহলে মোট কয়টি কর্তন পেলাম, মোট 4টি কর্তন পেলাম। এই মোট 4টি কর্তন দিলাম আমরা। তাহলে এখন আমরা কি করব, সর্বশেষ টাকার উপর সর্বশেষ টাকাটা কি করব, এই সর্বশেষ টাকাটাকে আমরা আন্ডারলাইন করব এবং কি করব, এটা যোগ বের করব। তাহলে 4টি কর্তন 1800, 400, 1000, 100 এবং 1200 মোট হচ্ছে 3,500 টাকা। এবং ফাহিমের রিফাতের হচ্ছে 4টি টাকা যোগ করলে হচ্ছে মোট টাকার পরিমাণ হচ্ছে 5,367 টাকা। এবং এই 3,500 টাকা এবং 5,367 টাকা যোগ করলে হচ্ছে আমাদের 8,867 টাকা। তাহলে এটি কি হচ্ছে, এটি তাদের মোট কর্তনের পরিমাণ। ওটি পূর্বে যেমন আমরা মোট উপার্জন বের করলাম, এখন আমরা বের করব এটা কি বের হলো, এটা আমাদের মোট কর্তন। এটি তাহলে এই 32,100 ছিল ফাহিমের মোট উপার্জন এবং 3,500 হচ্ছে ফাহিমের মোট কর্তন। অনুরূপভাবে রিফাতের 28,700 হচ্ছে মোট উপার্জন এবং 5,367 টাকা হচ্ছে মোট কর্তন। দুইজন কর্মচারীর মোট উপার্জন হচ্ছে 60,800 টাকা এবং দুইজন কর্মচারীর মোট কর্তন হচ্ছে 8,867 টাকা। এখন আমাদের কি করব, এখন আমাদের মূল বিষয় যেটা অঙ্কের মুখ্য বিষয় আমাদের নির্ণয় করতে বলছে, সেটি হচ্ছে নিট প্রদেয় বেতন। এটি আমাদের লিখতে হবে। এই নিট প্রদেয় বেতন কি করব, এই যে তাদের মোট উপার্জন ছিল, এই যে মোট উপার্জন, এটি করব, এটি থেকে কি করব, বাদ দেব কি, মোট কর্তন। মোট উপার্জন থেকে আমরা কি করব, মোট কর্তন বাদ দেব। তাহলেই তাদের কি পাবো, নিট বেতনের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে মোট উপার্জন থেকে মোট কর্তন অর্থাৎ 32,100 থেকে 3,500 যদি আমরা বাদ দিই, তাহলে টাকার পরিমাণ হবে ফাহিমের 28,600 টাকা। অর্থাৎ এই 28,600 টাকা আমরা ফাহিমকে মাস শেষে প্রতিষ্ঠান প্রদান করবে। 28,600 টাকা। এখন রিফাতের মোট উপার্জন ছিল 28,700 টাকা। এখান থেকে তার মোট কর্তন ছিল 5,367 টাকা। তাহলে রিফাত মাস শেষে পাবে 23,333 টাকা। 23,333 টাকা। এরপরে কি হচ্ছে, দুইজনের, এই ঘরটা কার, এই ঘরটা হচ্ছে আমাদের দুইজনের। তাহলে দুইজনের মোট উপার্জন ছিল কত, 60,800 টাকা এবং দুইজনের মোট কর্তন ছিল 8,867 টাকা। তাহলে তাদের নিট বেতনের পরিমাণ হবে 51,933 টাকা। তাহলে 51,933 টাকা হচ্ছে তাদের নিট প্রদেয় বেতন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এর পরের ভিডিওতে আমি অঙ্কের গ অংশের সমাধান তোমাদের করে দেখাবো। আমি একটা অনুরোধ করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ।